সো আপনি যদি সুপারহিরো জনরার কন্টেন্ট পছন্দ করেন তাহলে দ্য বয়েজ আপনার জন্য, এবং আপনি যদি পছন্দ না করেন তাহলেও এটা আপনার জন্য, বিকজ এটা খুব রিয়েলিস্টিক। কারণ এই ইউনিভার্সেই আমরা সুপারহিরোদের ডার্ক নেচারটা, তাদের ইভিল ভার্সনটা দেখতে পারি। দেখুন, দিন শেষে তারাও মানুষ, এবং মানুষ মাত্রই তো ভুল হয়। সো দ্য বয়েজ ইউনিভার্সের গল্পগুলো এরকমই। এখানে কোনো সেই ডিজনি প্রিন্সেস মার্কার স্টোরি নেই যেটাকে আপনি সপরিবারে এনজয় করবেন, বরং এটা একটা পিওর ম্যাচিওর আর রেটেড কন্টেন্ট। এবং একই সাথে এই গল্পের সুপারহিরোরা কিন্তু জাস্ট একটা প্রোডাক্ট যাদেরকে বানানো হয়েছে কম্পাউন্ড ভি নামক একটা সাবস্টেন্স দিয়ে। তারা লিটারালি একটা বিজনেস প্রোডাক্ট। তবে কি হবে যদি এই সুপারহিরোগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল আর একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে হোমল্যান্ডার, সে যদি পাগলা হয়ে যায়? ওয়েল, সেটার উত্তর তো নয় আমরা দ্য বয়েজের সিজন 5-এ দেখতে পাবো। তবে সেটা দেখার আগে, সেই গল্পটাকে সম্পূর্ণ বোঝার আগে আমাদের দ্য বয়েজের একটা স্পিন অফ সিরিজ জেন ভির 2টো সিজন দেখতে হবে। আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি তখন দ্য বয়েজের সিজন 5 চলছে এবং এটা ট্রেন্ডিংয়ে রয়েছে। তো সেটা শুরু করার আগে জেন ভির 2য় সিজনটা তো আপনাকে দেখতেই হবে। তাই শর্টে খুব ব্রিফলি আমি এই সিরিজটাকে এক্সপ্লেন করছি। অ্যান্ড যদি মিস হয়ে যায় বা যদি ভুলে যান গল্পগুলো, তো আমার প্লেলিস্ট তো বানানো রয়েছে, আমি ডেসক্রিপশনে সেটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি জেন ভির 2য় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে 1967 সালের একটা ঘটনা আমরা দেখতে পাই। একটা ল্যাবরেটরিতে কিছু এক্সপেরিমেন্ট চলছিল যেটার নাম হচ্ছে প্রজেক্ট ওডেসা। কি জিনিস সেটা আমরা পরে জানবো। তবে আমরা দেখতে পাই যে কিছু সায়েন্টিস্ট তাদের শরীরে কোনো এক ধরনের সাবস্টেন্স পুশ করার চেষ্টা করে। কি সেটা কম্পাউন্ড ভির সেই ওল্ড ফর্মুলা, যেটা খুবই আনস্টেবল, মানে একদম শুরুর দিকের জিনিস। তবে সেটা খুব আর্লি স্টেজে ছিল, যার কারণে সেটা কাজ করে না এবং প্রত্যেকটা সায়েন্টিস্ট বড় ভয়ঙ্করভাবে মারা যায়। সেই সায়েন্টিস্টগুলোর মধ্যে একজন ছিল থমাস গুডলকিন, যার নামেই তো সেই ইউনিভার্সিটিটা রয়েছে যেখানে সব সুপারহিরোরা পড়াশুনো করে। তো সেও সেখানে ছিল, সবাইকে সাবধান করতে চেয়েছিল, তবে সেটা হয় না। সেখানে একটা দুর্ঘটনা ঘটে যার ফলে সম্পূর্ণ ল্যাবরেটরিতে আগুন লেগে যায় এবং সম্ভবত সেই থমাস গুডলকিন সেখানে মারা যায়। এমন ঘটনাটাই সবাই জানে। যাই হোক, যেমনটা বললাম, সেটা হচ্ছে গুডলকিন ইউনিভার্সিটি, বা যেটাকে তারা গড ইউ বলে। সেখানে তো একটা বড় কাণ্ড ঘটে গেছিল, এক টাইপের ম্যাসাকার ঘটেছিল, যেটা আমরা জেন ভির প্রথম সিজনে দেখেছিলাম। তো অবশ্যই সেই ইউনিভার্সিটির অনেক বদনাম ছড়িয়েছে, তো সেটাকে হোয়াইট ওয়াশ করার তো প্রয়োজন। সেই কারণে জোর কদমে সেটার প্রমোশন চলছে। বর্তমানে স্টারলাইটকে একটা সন্ত্রাসী ঘোষিত করা হয়েছে। অন্যদিকে যারা যারা মারা গিয়েছে তাদেরকেও সম্মান জানানো হয়। এই যেমন টেক নাইট, এজিকেল, যাদেরকে দ্য বয়েজ এবং জেন ভির সিরিজটাতে দেখেছি আমরা। অবশ্যই ভিক্টোরিয়া নিউম্যান, কুইন মেভ, তারাও রয়েছে। তো বলা হয় যে এরা নিজেদের জীবনটাকে স্যাক্রিফাইস করেছে একটা সুন্দর ভবিষ্যতের জন্য, আর এইসব বলেই ছেলে মেয়েদের আরো উৎসাহিত করা হয়। বাই দ্য ওয়ে, সেই ইউনিভার্সিটির নতুন ডিন হচ্ছে সাইফার। আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানকার ডিন ছিল ইন্দিরা শেট্টি, যে নিজে সেই ভাইরাসটা তৈরি করার চেষ্টা করছিল, যেটার সাহায্যে সুপারহিরোদের মারা যাবে। তবে তার খুব খারাপ পরিণতি হয় শেষে, যেটা আমরা দেখলাম। তবে বর্তমানে সাইফার সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছে। অন্যদিকে এমা এবং জর্ডন, যাদেরকে আলমাইরা অ্যাডাল্ট রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়েছিল, কারণটা জেন ভির প্রথম সিজনের শেষেই আমরা দেখেছিলাম। সেখানে যে রক্তারক্তি লড়াইটা হয়েছিল, সব দোষ তাদের উপরেই পড়েছে। তবে তাদেরকে পুনরায় আবার কলেজে নিয়ে আসা হয় এবং কেট তাদেরকে ওয়েলকাম জানায়। এখন কেট তো মোটো ভালো মানুষ না। এই কেটের জন্যই তো এদেরকে সেই স্থানে পাঠানো হয়েছিল, সেই জেলখানাতে। সেই কারণেই তারা কেটকে ভালোবাসে না এবং তাকে বিশ্বাসও করতে পারছে না। তারা বুঝতে পারছে না যে কেন কেট তাদেরকে হেল্প করছে। যদিও এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাদের বন্ধু এবং কেটের এক্স বয়ফ্রেন্ড আন্ড্রে মারা গিয়েছে। এবং এটা শুধু গল্পে না, মানুষটা অ্যাকচুয়ালি মারা গিয়েছে। সেই কারণে এই সিরিজে তার জন্য একটা স্ক্রিপ্ট বানাতে হয়েছে। এনিওয়েজ, তাদেরকে সেই জেলখানা থেকে এখানে আনার একটাই কারণ যে এই ইউনিভার্সিটির রেপুটেশনটা তো খারাপ হয়ে গেছে, সেটাকে ঠিক করা প্রয়োজন। এমা এবং জর্ডনের জন্য আলাদা স্ক্রিপ্টও রেডি রয়েছে, যেটা তারা পাবলিকের সামনে বলবে। অবশ্যই সেখানে মন গড়া জিনিস লেখা থাকবে, তবে এই কাজটা করতে পারলে তাদেরকে আর সেই জেলখানায় পাঠানো হবে না। তারা এই স্থানে নর্মাল লাইফ লিড করতে পারবে, যেটা তারা চায়। তবে তাদের বন্ধু এবং এই গল্পের মেন ক্যারেক্টার ম্যারি মারো, সে কোথায়? আমরা জানতে পারি সে নাকি পালিয়ে গেছে সেই জেলখানা থেকে। বাই দ্য ওয়ে, সেই স্থানের যে ডিন রয়েছে সাইফার, তাকে এমা ভরসা করতে পারছে না। মানে সে মোটেও ভালো মানুষ না, কারণ তাকে সে আগেও দেখেছে। অন্যদিকে আন্ড্রের মৃত্যুর খবরটা জানতে পেরে কেট একদমই শকড। সে সরাসরি সাইফারের কাছে চলে যায় এবং তাকে প্রশ্ন করে যে কিভাবে সে মারা গেল। তবে তার কোনো উত্তর সে পায় না। সেই কারণে সে সাইফারকে কন্ট্রোল করার চেষ্টা করে। যেমনটা আমরা দেখেছি যে কেট কিন্তু স্পর্শ করে মানুষকে কন্ট্রোল করে নেয় বা মানুষের চিন্তাভাবনা এগুলোকে পরিবর্তন করে দিতে পারে। তো সেটা করারই চেষ্টা করে, তবে সাইফার
তাকে হাতে নাতে ধরে নেয় এবং তাকে থ্রেট করে যে তার একটাই হাত যে বাকি রয়েছে, কারণ আর একটা হাত তো সেই প্রথম সিজনেই তার উড়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, তো একটাই হাত বাকি রয়েছে, সেটাকেও যদি সে হারায় তো কি হবে। তো সেই ভয়তে কেট কিছু করতেই পারছে না, উল্টে সাইফার তাকে একটা অর্ডার দেয় যে যেভাবেই হোক সেই মেরি মারোকে খুঁজতে হবে। অন্যদিকে মারি সে তো লুকিয়ে চুরিয়ে বসবাস করছে। আমরা দেখতে পাই কিছু বদমাইশ ছেলে, জাস্ট বদমাইশ না, রেসিস্ট, তারা আর একটা ছেলের উপর চড়াও হয়। অ্যাকচুয়ালি এই বয়জের দুনিয়াটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একদল হোমল্যান্ডারকে সাপোর্ট করে আর একদল স্টারলাইটকে সাপোর্ট করে, এবং হোমল্যান্ডারের সাপোর্টাররা একটু উগ্র, সো তারাই সেই মানুষটার উপর চড়াও হয়ে যায়। তবে মারি সময় মতন এসে তাকে বাঁচিয়ে নেয়। বাই দ্য ওয়ে, মারি এই মুহূর্তে তার বোনকে খুঁজছে, যার নাম হচ্ছে অ্যানাবেথ, তবে তাকে এখনো খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আর একটা স্যুপ যার নাম হচ্ছে ডগ নট, তাকে মিশন দেওয়া হয়েছে মারিকে খোঁজার জন্য এবং সে সেটাই করছে। তার নামে যেহেতু ডগ রয়েছে তো বুঝেই নিন সে শুকে শুকে মানুষদের খুঁজে বার করে। অন্যদিকে এমা পোলারিটির সাথে সাক্ষাৎ করে। পোলারিটি হচ্ছে আন্ড্রের পিতা, যে মারা গিয়েছে সেই আলমাইডাতে, জেলখানাতে। তবে আন্ড্রে কিভাবে মারা গিয়েছে সেটা এখনো কেউ জানে না, সবাই জানার চেষ্টা করছে। এমা এইটুকুনি তো জানে যে সেই স্থানে সেই কলেজের ডিন অর্থাৎ সাইফার গিয়েছিল যখন আন্ড্রে জীবিত ছিল, সেই ব্যাপারে ডিসকাস করার জন্য সে পোলারিটির সাথে সাক্ষাৎ করতে যায়। তবে সে অলরেডি হার্ট ব্রোকেন রয়েছে, মানে নিজের ছেলেকে হারিয়েছে যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো। সেই কারণে সে এমা এবং তার বন্ধুদের সাবধান করে দেয় এই কলেজ ত্যাগ করে যত তাড়াতাড়ি সম্ভব যাতে তারা পালায়। তারপর এমা স্যামের সাথে সাক্ষাৎ করে। স্যাম পুরনো ঝামেলা মিটিয়ে নতুন করে সব শুরু করতে চায়, তবে এমা একদমই তাকে পছন্দ করছে না, কারণ স্যাম আগেরবার কি করেছিল সে ভুলে যায়নি। সে সিম্পলি স্যামকে বলে দেয় যে তাদের জন্যই কিন্তু আন্ড্রে মারা গিয়েছে, তাদের বন্ধু। এখন স্যাম এটা শুনে তৎক্ষণাৎ কেটের কাছে চলে যায়, কেটকে জিজ্ঞেস করে যে আন্ড্রে কি করে মরেছে, সেটা কি তাদের জন্য। দেখুন, ব্যাপার হচ্ছে যে স্যামের একটু মাথা খারাপ এবং একটু উগ্র, কিন্তু সে মনের খুব ভালো। প্রথমবার সে যত ঝামেলা করেছিল সবকিছু এই কেটের জন্যই। কেট তার মেমোরি উড়িয়ে দিয়েছিল ম্যাজিক টেজিক করে, তার পাওয়ার ইউজ করে, এবং সে এবারও তাই করে। স্যাম যখন বারবার তাকে প্রশ্ন করতে থাকে যে আন্ড্রের কি হলো, তাদের কোনো ভুল আছে নাকি এই কাজে, তখন কেট আবারও তাকে শান্ত করে দেয়। অন্যদিকে সেই ডগ নট যে মারিকে খুঁজছিল, সে ফাইনালি মারিকে খুঁজে পায় এবং সেখানে তো চরম লড়াই হচ্ছিল। ডগ নট তো তাকে ধরেই নিচ্ছিল, তবে সময় মতন স্টারলাইট সেখানে চলে আসে যে মারিকে বাঁচে। সে মারিকে একটা উপদেশ দেয় যে এখানে শুধু ডগ নট না, বরং বহু সুপারহিরো রয়েছে যারা মারিকে খুঁজছে। এই মুহূর্তে মারির একটাই কাজ করা উচিত, সেই কলেজেই ফিরে যাওয়া উচিত, যেমনটা এমা এবং জর্ডেন গিয়েছে। কিছুই না, তাদের স্ক্রিপ্টেড কথাগুলো বলতে হবে। তবে মারি এই কাজটা কেন করবে? ওয়েল, সেই ইউনিভার্সিটিতে কিছু তো একটা হচ্ছে। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম সেই 1967 সালে প্রজেক্ট ওডেসা নামক একটা কিছু এক্সপেরিমেন্ট চলছিল, সেটার ব্যাপারেই জানার জন্য স্টারলাইট মারিকে আবার সেই কলেজে পাঠাচ্ছে। যদিও মারি স্টারলাইটের চাকর হতে চায় না, মানে এইসব হোমল্যান্ডার এবং স্টারলাইটের ভেতরকার ঝামেলায় জড়াতে চায় না, তবে জড়াতে তো তাকে হবেই, কারণ সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই সম্পূর্ণ বয়েজ ইউনিভার্সের। আমরা এমাকে দেখতে পাই, সেই মুহূর্তে সাইজ অনেক ছোট। অ্যাকচুয়ালি এমা তার বডির সাইজটাকে কন্ট্রোল করতে পারে না, সে যখন স্যাড হয়ে যায়, খুব আপসেট হয়ে যায়, তখন সে ছোট হয়ে যায়। তো সে একটা ভিডিও দেখতে পায় যেখানে কিছু ছেলেকে কেউ একজন পিটিয়েছে এবং চারিদিকে রক্ত পড়ে রয়েছে। এখন রক্ত দেখেই সে বুঝে যায় যে এটা মারির কাজ, যে সেই জেলখানা থেকে পালিয়ে গিয়েছিল। ইয়েস, এটাই হচ্ছে মারি ম্যারোর সুপার পাওয়ার, সে মানুষের শরীরের রক্তটাকে কন্ট্রোল করতে পারে। এনিওয়েজ, তো সে এই ভিডিওটা জর্ডনকে দেখায়। তারা দুজনেই তো মারিকে খুঁজছে, তো তারই খোঁজে তারা বেরিয়ে পড়ে এবং তারা মারিকে খুঁজে পায়। তবে তারা মারিকে সেই কলেজে তো নিয়ে যেতে পারবে না। অ্যাকচুয়ালি মারি তাদের মতন তো সেই হাতে লেখা স্ক্রিপ্টে রাজি না, সে কারোর আদেশ মানবে না। যাই হোক, সেই মুহূর্তে কেট সেখানে চলে আসে, যে গোপনে এমার জর্ডনকে ফলো করছিল। সো কেট, সেও তো মারিকে খুঁজছিল এবং তাকে খুঁজে পেয়ে যায় এবং লুকিয়ে লুকিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে। সে জানার চেষ্টা করে যে মারি অ্যাকচুয়ালি স্টারলাইটের সাথে কি গল্প করেছে, তার মাথায় কি চলছে। তবে জর্ডন সেটা দেখতে পেয়ে যায় এবং তাকে ধাক্কা মারে, যার ফলে কেট চরম ঘায়েল হয়, তার শরীর থেকে রক্ত ঝরছে এবং মারি সে বুঝে উঠতে পারছে না যে তাকে কিভাবে ট্রিট করবে। এখন তাকে ট্রিট করার জন্য বা তাকে ঠিক করার জন্য স্পর্শ করা প্রয়োজন, কিন্তু কেটকে যদি সে স্পর্শ করে আবার কেট মারির মাইন্ড পড়ে নেবে, যে রিস্ক তারা নিতে পারবে না। অ্যাকচুয়ালি কেট তার নিজের চরিত্রটা এমন বানিয়েছে যে তাকে কেউ বিশ্বাসই করতে পারছে না, সেই কারণেই তাকে সেখানে মরার জন্য ফেলে রেখে সবাই পালিয়ে যায়।
পরে আমরা মারিকে দেখি সেরকমই একটা ভিডিও রেকর্ড করছে, কারণ সেও সেই কলেজে ফেরত আসছে। চারিদিকে মারির বিপদ, তো এই কলেজটাই এই মুহূর্তে তার সব থেকে সেফেস্ট প্লেস। পরে কলেজের ডিন সাইফার মারিকে ডেকে পাঠায়, তাকে ওয়েলকাম জানায় কলেজে। একই সাথে একটাই প্রশ্ন যে আন্ড্রে কিভাবে মারা গেছে, যে প্রশ্নটার উত্তর সে খুঁজছে। তখন সাইফার জানায় যে আন্ড্রের একটা সমস্যা ছিল, মাথার নিউরোলজিক্যাল সমস্যা। অ্যাকচুয়ালি যতবার সে নিজের পাওয়ারটা ইউজ করতো ততবার তার শরীরের ক্ষতি হতো বেসিক্যালি, এবং একই সমস্যা তার পিতারও রয়েছে। তার পিতার থেকেই সে এই রোগটা পেয়েছে, তো যে কারণেই সে মারা গিয়েছে। আন্ড্রের সব স্ক্যানের সব রিপোর্টও সে মারিকে দিয়ে দেয়। অন্যদিকে এটাও বলে দেয় যে কেট সে এখনো বেঁচে আছে। গতকাল তো মারি এবং তার বন্ধুরা কেটকে তো সেখানে মরার জন্য ফেলে রেখে পালিয়েছিল। অন্যদিকে কেট তো সেই হাসপাতালে রয়েছে, তার ট্রিটমেন্ট চলছে, যেখানে স্যাম তার সাথে সাক্ষাৎ করতে যায়। কেট নিজে তো কিছু বলতে পারছে না, সেই কারণে একটা নার্সকে স্পর্শ করে কিছু একটা বলার চেষ্টা করে, এবং নার্সটা কোনো মতে এমার নামটা বলে, যদিও কথাগুলো তো তার স্পষ্ট না। তবে আচমকা আমরা দেখতে পাই সেই নার্সটা পাশে আরেকজন নার্সকে আক্রমণ করা শুরু করে দেয়। একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়, কারণ কেটের মাথাটা খারাপ হয়ে গেছে। সে যতবারই পাওয়ারটা ইউজ করছে এবার ততবারই ভুলভাল কিছু হচ্ছে। মাথায় চোট লাগার ফলেই অ্যাকচুয়ালি জিনিসটা ঘটেছে। অন্যদিকে সাইফার পোলারিটির সাথে সাক্ষাৎ করে এবং তাকে আন্ড্রের অর্থাৎ পোলারিটির ছেলের মৃত্যুর কারণটা জানায়, যে তাদের দুজনেরই একই সমস্যা, সেই নিউরোলজিক্যাল ইস্যু, যে কারণেই আন্ড্রে মারা গিয়েছে। বাই দ্য ওয়ে, সাইফার সেই কলেজে একটা হিরো অপটিমাইজেশন সেমিনার রেখেছে, যেটাতে মারি এবং জর্ডনকেও ইনভাইট করেছে। তো কথা মতন তারা গেছে। সাইফার তখন সেই স্থানের সব দরজা জানলা বন্ধ করে দেয় এবং ভাইকরকে পাঠিয়ে দেয় সব স্টুডেন্টদের উপরে আক্রমণ করার জন্য। প্রত্যেকে ভয়তে পালাচ্ছে। অন্যদিকে জর্ডন, সেও লড়াই করে পারে না। অবশেষে মারি ভাইকরের হার্ট, তার হৃদয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করে। যেমনটা জানি সে রক্ত, বডি অর্গান এগুলোকে তো কন্ট্রোল করতে পারে, তবে মারি এই মুহূর্তে অতটা পাওয়ারফুল হয়নি। তো ভাইকর ম্যারির গলা টিপে তো তাকে মেরেই ফেলে দিত। তখনই অবশেষে সাইফার ঘন্টা বাজিয়ে দেয়, অর্থাৎ পরীক্ষা শেষ। সাইফার অ্যাকচুয়ালি এই সুপার হিরোগুলোর পরীক্ষা নিচ্ছিল যে তারা কতটা পাওয়ারফুল, এবং বলে দেয় যে এখানে কমজোরদের কোনো জায়গা নেই, তাদের সবাইকে আরও শক্তিশালী হতে হবে। তবে কেন সেটা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে এমার মাথা খারাপ, সে ড্রাগস নিচ্ছে। তবে পোলারিটির সাথে তার সাক্ষাৎ হয়, সেখানে এমা পোলারিটিকে প্রজেক্ট ওডেসার ব্যাপারটা জানায়, যেটার ব্যাপারে সেই স্টারলাইট জানার চেষ্টা করছিল এবং সে মারির হেল্প চাইছে। তো কি সেই প্রজেক্ট ওডেসা, সেটা নিয়েই পোলারিটি এবং এমা তারা দুজন ইনভেস্টিগেট করবে বলে ডিসাইড করে। অন্যদিকে মারি এবং জর্ডন, তাদের মধ্যে একটা রোম্যান্টিক রিলেশনশিপ তৈরি হয়েছে। যদিও জর্ডনলি তার পাওয়ারটা বড় অদ্ভুত, তার সুপার হিউম্যান স্ট্রেংথ তো রয়েছে, একই সাথে সে জেন্ডার চেঞ্জ করতে পারে, মানে কখনো ছেলে এবং কখনো মেয়ে হয়ে যেতে পারে। সো যাই হোক, মারির সাথে তার একটা রিলেশন হয়, এবং এটা অদ্ভুত কিছুই না, কারণ এই বয়েজ ইউনিভার্সে এরকম উদ্ভট জিনিসটা খুবই কমন, খুবই নর্মাল। অন্যদিকে এমা পোলারিটির সাথে সেই লাইব্রেরিতে চলে গেছে কিছু ইনফরমেশন জোগাড় করার জন্য, সেই থমাস গুডলকিন বা প্রজেক্ট ওডেসা এটার ব্যাপারে যদি তারা কিছু জানতে পারে, এবং তারা জানতে পারে। এমা ফাইনালি হাতে একটা ফাইল খুঁজে পায়, যেখানে ছোট ছোট বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এবং তারা কিভাবে মারা গিয়েছে সব রিপোর্টগুলো লেখা ছিল, এবং সেখানেই তারা প্রজেক্ট ওডেসা খুঁজে পায়। আর কি চরম এক্সাইটমেন্টে, খুশিতে এমা আবার বড় হয়ে যায় সাইজে। তো যাই হোক, অবশেষে নর্মাল হয়ে আনন্দে সে সেখান থেকে ফিরছিল। তবে স্যামের সাথে তার সাক্ষাৎ মনে আছে তো, সেই হাসপাতালে কেট একটা নার্সের মাধ্যমে কথা বলছিল এবং সে এমার নাম বলেছিল। তো স্যামের সন্দেহ হয়েছে যে কেটের এই অবস্থার পিছনে অবশ্যই এমার কোনো হাত রয়েছে। সেই ব্যাপারে সে এমাকে নানান প্রশ্ন করতে থাকে, তবে এমা সেই অ্যালিগেশনগুলোকে রিজেক্ট করে দেয়, উল্টে বলে দেয় যে কেট এই সব কিছুর পিছনে রয়েছে। সেই প্রথমত স্যামের মগজ ধোলাই করে, বারবার তার মাথা কন্ট্রোল করে, তার কারণেই যত ঝামেলা। মানে সিম্পলি এমা স্যামকে আয়না দেখিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে ব্যাপার হচ্ছে যে সেই কলেজ ক্যাম্পাসে চরম আনন্দ ফুর্তি হচ্ছে, আতশবাজি ফাটছে, সবাই খুবই খুশি, কারণ কেটের উপরে যে আক্রমণ করেছিল তাকে নাকি পাওয়া গেছে। অ্যাকচুয়ালি সবাই তো খুঁজছে যে কেটের উপরে কে আক্রমণ করেছে। বলতে গেলে গোটা দুনিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদল তো মনেই করছে যে সাধারণ মানুষেরা নাকি এই সুপার হিরোদের পছন্দ করতে পারছে না, সেই কারণেই তাদের উপর আক্রমণ, তাদের এগেনস্টে সব পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি যারা স্টারলাইটকে সাপোর্ট করে, তো তাদের মধ্যেই হয়তো কেউ কেটের উপরে আক্রমণ করেছিল এবং তাকে নাকি খুঁজে পাওয়া গেছে। আর সেটা আর কেউ না, একটা নিরীহ ছেলে যাকে মারি সেই গল্পের শুরুতে বাঁচিয়েছিল কিছু গুন্ডাদের হাত থেকে, তাকে হত্যা করে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে সবাই আনন্দ করছে। অন্যদিকে মারি এবং তার বন্ধুরা খুবই চিন্তিত যে কাজটা তারা করেছে, অর্থাৎ কেটের উপর আক্রমণ তো তারা করেছিল, তার জন্য একটা নিরীহ ছেলেকে জীবন দিতে হয়েছে। সেই মুহূর্তেই এমা সেখানে চলে আসে, যে মারিকে আসল ঘটনাটা জানায়। সে তো জানতে পেরে গেছে যে প্রজেক্ট ওডেসা আসলে কি। আমাদের মারি মারো সেই হচ্ছে প্রজেক্ট ওডেসা।
এনিওয়েজ, আমরা একটা সাধারণ মেয়েকে দেখতে পাই যার কোনো পাওয়ার নেই, সেই কলেজ ক্যাম্পাসে সে একটা জব করে ক্যাফেটেরিয়াতে। সো প্রতিদিন নানান হেনস্থার শিকার হয় সে, যেটা বুঝিয়ে দেয় যে এই ইউনিভার্সের সিউপস এবং সাধারণ মানুষদের মধ্যে কতটা ভেদাভেদ তৈরি হচ্ছে। একই সাথে কেট রিটার্ন করেছে হাসপাতাল থেকে, একটা গ্র্যান্ড ওয়েলকাম হয় তার। তবে সাইফার তাকে সেই তার হিরো অপটিমাইজেশন সেমিনারে নিয়ে যায়, তার সেই ক্লাস যেখানে সবাইকে মারপিট করে পরীক্ষা দিতে হবে। সাইফার অ্যাকচুয়ালি তাদের সবার সুপার পাওয়ারের ফুল পোটেনশিয়ালটা দেখতে চায়, মানে সেটার ম্যাক্সিমাম লিমিট দেখতে চায়। তো সেই পরীক্ষাটাই সে নিচ্ছে। আমরা দেখতে পাই মারির সাথে আরেকজনের মারপিট হচ্ছে, তবে সাইফার কেন এগুলো করছে এক্স্যাক্টলি আমরা জানি না। অন্যদিকে স্যামকে আমরা দেখতে পাই, যার মাথায় একটু সমস্যা রয়েছে, তবে এতদিন সে শান্ত ছিল কারণ কেট তার পাওয়ার ইউজ করে তাকে সব ভুলিয়ে দিত, তাকে শান্ত করে রাখতো। তবে এখন তো কেট নেই, সে আবার হ্যালুসিনেট করছে, মানে আশেপাশের সব জিনিসগুলো তার সাথে কথা বলছে। সেই কারণে স্যাম কেটের কাছে চলে যায় আবার হেল্প নেওয়ার জন্য। তবে কেট তো তাকে হেল্প করবে না, কারণ কেটের পাওয়ারটা ঠিক মতন কাজ করছে না তার মাথায় চোট লাগার পর থেকে, যার কারণে স্যাম আবার উগ্র হয়ে যায় এবং নিজের ডর্মে গিয়ে ভাঙচুর করা শুরু করে। তবে অবশেষে জর্ডান নিয়ে এসে তাকে থামিয়ে দেয়। সে স্যামকে তার বড় ভাইয়ের গল্পগুলো শুনিয়ে তাকে একটু শান্ত টান্ত করে এবং অবশেষে দুজন মিলে জয়েন্ট ফুকে একদম ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আমাদের মারি মারো যে মেন ক্যারেক্টার, সে তার ছোট বোনকে খুঁজছে এবং তার খোঁজ করতে করতে সে প্যামের বাড়িতে গিয়ে পৌঁছায়। প্যাম হচ্ছে তাদের ফস্টার প্যারেন্ট, মানে যারা তাদেরকে দত্তক নিয়েছিল। তো সেখানেই তাদের অনেক গল্প টল্প হচ্ছে। মারির ছোটবেলার কিছু ছবি প্যামের কাছে রয়েছে, যে ছবিগুলোর মধ্যে মারি একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সাইফার সেই সদ্যজাত মারিকে কোলে তুলে রেখেছে। যদিও সবাই তাকে সাইফার বলে চেনে, তবে প্যাম জানায় যে এটা তো ডক্টর গোল্ড, সেই তো ডাক্তার ছিল যখন মারির জন্ম হয়েছিল। মারি তো বুঝে উঠতে পারে না কেসটা কি হলো। যাই হোক, তার বোন এখন কোথায়, অ্যানাবেথ। তবে প্যাম তার কথা বলবে না। কেন বলবে না? কারণ মারির একটা পাস্ট রয়েছে, আমরা জানি তার একটা অতীত আছে। মারির কারণেই তার পিতামাতা মারা গিয়েছিল, যদিও মারির কোনো দোষ ছিল না। মারি যখন ছোট ছিল তার অজান্তেই তার পিতামাতা তার শরীরে সেই কম্পাউন্ড ভি, সেই সাবস্টেন্স, সেটাকে পুশ করিয়ে দেয়, যার কারণেই মারি পাওয়ারটা পেয়েছে। তবে ছোটবেলায় সে সেই পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারেনি, একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং তার পিতামাতা মারা যায়, যেটা প্রথম সিজনে আমরা দেখেছিলাম। যাই হোক, মারির বোন মারির সাথে এই কারণে কথা বলে না কারণ সে তার পিতামাতাকে হত্যা করেছে। তবে তাকে তো দোষী বলা যায় না, কারণ সে অনেক ছোট ছিল এবং তার অনিচ্ছার বিরুদ্ধে তার পিতামাতা এই কাজটা করিয়েছিল। অন্যদিকে সেই কলেজ ক্যাম্পাসে জর্ডনের ছবি রয়েছে। সবাই অবাক যে কেন, আসলে জর্ডনের ফলোয়ার অনেক বেশি, মানে টপ ফলোয়ার তার। সেই কারণে সেই ভট কোম্পানি জর্ডনকে দিয়ে তাদের ন্যারেটিভটা সবার মধ্যে ছড়াতে চায়। অন্যদিকে কেট, তার তো মনে আছে যে তার উপর কারা আক্রমণ করেছিল, অর্থাৎ মারি এবং তার বন্ধুরা, এবং সে সাইফারকে জিজ্ঞেস করছে যে যারা তার উপর আক্রমণ করিয়েছিল তাদের সাথে সে কেন জোর করে কথা বলছে, সাইফার কেন তাকে এই কাজটা করাচ্ছে। ওয়েল, সাইফার কোনো তদন্ত চায় না, সে সবকিছু নর্মাল করে দিতে চায়। এখন সবকিছুর ইনভেস্টিগেশন শুরু হলে প্রত্যেকে এটা জানতে পেরে যাবে যে কেটের পাওয়ার ঠিক মতন কাজ করছে না, আর এই খবরটা ছড়িয়ে গেলে কেটকে এই কলেজ থেকেও বার করে দেওয়া হবে, তার যে পজিশনটা রয়েছে এখানে সেটাও সে হারাবে। তো সেই কারণে কেটের এই মুহূর্তে বেশি কথা বলা উচিত না। অন্যদিকে এমা সেই ক্যাফেটেরিয়ার মেয়েটার সাথে কথা বলে, যার মধ্যে কোনো সুপার পাওয়ার নেই, তবে ইদানিং অনেকে তাকে থ্রেট করছে, ব্ল্যাকমেল করছে, কারণ তার সেই স্টলে কেউ একজন একটা ফ্লায়ার লাগিয়ে যাচ্ছে চুপচাপ, যেটাতে রেসিস্ট লেখা। সবাই ভাবছে সে করছে, তবে সে তো জানায় যে না, সে করেনি। তো এমা সেটার ইনভেস্টিগেশন শুরু করে এবং জানতে পারে যে হারপার নামক একটা মেয়ে এই কাজটা করছে। হারপার একটু প্রতিবাদী মেয়ে এবং সে একা না, তার সাথে অ্যালি নামক আর একটা মেয়েও রয়েছে। হারপারের পাওয়ারটা খুবই দারুণ, সে প্রত্যেকটা সুপার হিরোকে স্পর্শ করে তাদের পাওয়ারটা অল্প কিছু সময়ের জন্য কপি করে নিতে পারে। যাই হোক, এমা তো তাদের সত্যটা জানতে পেরে গেছে, তবে সে তাদের প্রমিস করে যে সে কাউকে বলবে না কিছু, তার পরিবর্তে এমাকেও একটা হেল্প করতে হবে। তো যাই হোক, পরের দিন ছিল থমাস গুডলকিন ডে, অর্থাৎ যার নামে এই কলেজটা। তো সেইখানে জর্ডনকে স্টেজে তোলা হয়েছে, তাকে তো স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে যে কি কি বলতে হবে। তবে সেই মুহূর্তে জর্ডন ঘটায় এক কাণ্ড, সে সব সত্য কথা বলে দেয় যে এই ভট কোম্পানির কারণেই তাদের বন্ধু আন্ড্রে মারা গিয়েছে এবং তারাই নাকি কেটের উপরে আক্রমণ করেছিল। যদিও জর্ডনের সেই কথাগুলো কেউ বিশ্বাস করে না। ফায়ার ক্র্যাকারকে আমরা দেখতে পাই যে এক টাইপের পডকাস্ট এবং নিউজ চ্যানেল চালায়, যেখানে জর্ডনকে একজন স্টারলাইটার বলা হচ্ছে। অ্যাকচুয়ালি তারা তো ভেবেছিল যে সেই স্টারলাইটের সাপোর্টাররাই হয়তো কেটের উপর আক্রমণ করেছে, তো তাদেরই ডিফেন্ড করার জন্য জর্ডন সব দোষ নিজের ঘাড়ে টেনে নিচ্ছে। একই সাথে জর্ডনের নামে অনেক মিথ্যে কেসও চাপানো হচ্ছে। তো বেসিক্যালি তার এত কথা বলেও কোনো লাভ হয়নি, উল্টে তাকে একটা ভিলেন বানিয়েই দেওয়া হয়েছে। তারপর সাইফার জর্ডন এবং মারিকে ডেকে পাঠায়। সেখানে সেথ নামক একজন মানুষ উপস্থিত ছিল, যে হচ্ছে সেই গুডলকিন ইউনিভার্সিটির মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ। সো জর্ডন তো এই মুহূর্তে ভিলেন, তো এই কাজটাকেই তারা এক টাইপের পাবলিসিটি স্টান্ট হিসাবে ইউজ
করতে পারে। তারা মারি এবং জর্ডানের মধ্যে একটা ফাইট করাবে। অবভিয়াসলি বহু মানুষ এই ফাইটটা দেখবে। লড়াইয়ের শেষে মারি জিতে যাবে এবং কলেজের হিরো হয়ে যাবে, এমনটাই স্ক্রিপ্ট তারা রটেছে। এখন তারা যদি রাজি না হয় তো জর্ডনকে আবার সেই আলমারিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, সেই জেলখানাতে, যেখানে সে অবশ্যই যেতে চায় না। তখন কি করার আছে? অবশ্যই মারি খুবই চিন্তিত, কারণ তার মধ্যে অত পাওয়ার নেই জর্ডনের সাথে লড়ার, যেমনটা সে মনে করে। তবে সাইফার সেটা মনে করে না। সাইফার ভাবে যে মারির মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে। সে মারির সেই প্রাইভেট লেসনগুলো নিচ্ছে, যেখানে তাকে কিছু ব্লাড ব্যাগ কন্ট্রোল করতে বলে এবং মারি বেশ ইজিলি অনেকগুলো রক্তের ব্যাগ হাওয়ায় ভাসিয়ে এক টেবিল থেকে তুলে আরেক টেবিলে রেখে দেয়। তবে পরে তাকে আরেকটা কঠিন পরীক্ষা দিতে হয়, একটা ছাগলকে হাওয়ায় ভাসাতে হবে এবং মারি সেটা করে। তবে আচমকা তার নজরটা ভটকে যায় যখন সে লক্ষ্য করতে পারে যে সাইফারের শরীরে, মানে তার রক্তে কোনো কম্পাউন্ড ভি নেই। অ্যাকচুয়ালি যেমনটা জানি যে সেই ভি থেকেই তো এরা পাওয়ার পেয়েছে, তো প্রত্যেকটা সুপারহিরোর শরীরেই সে ভি দৌড়াচ্ছে। তবে সাইফারের শরীরে নেই, তার মানে সে হয়তো সুপারহিরো না, সে একটা নর্মাল মানুষ, এমনটাই সে ভাবছে। যাই হোক, তার নজরটা ভটকে যায় এবং বেচারা ছাগলটা মারা যায়। অন্যদিকে সাইফার তো মারির এই পরীক্ষাগুলো নিতে ব্যস্ত। ততক্ষণে তার বন্ধুরা জর্ডন, ইভেন তাদের সাথে কেটও রয়েছে, তারা কেটকেও কনভিন্স করেছে, কারণ কেটও কিন্তু এই সাইফারকে পছন্দ করে না। মারি এটাও বলেছে যে সাইফারের মধ্যে কিন্তু কোনো শক্তি নেই, যেমনটা সে মনে করে। একই সাথে মারির সেই ছোটবেলার ছবিতে, মানে তার জন্মের সময় ছবিতে সাইফার কি করছিল, তো সেগুলোই তদন্ত করার জন্য তারা সাইফারের বাড়িতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে এবং সেখানে তারা একটা বড় হাইপারবেরিক চেম্বার দেখতে পায়, যেটার মধ্যে এক টাইপের বৃদ্ধ মানুষ রয়েছে। এখন তারা প্রত্যেকে কেটকে প্রশ্ন করতে থাকে যে তার তো প্রচুর পাওয়ার আছে, সে তো স্পর্শ করে মানুষকে কন্ট্রোল করতে পারে, তো সে সাইফারকে কেন করছে না? তখন কেট জানায় যে তার পাওয়ারটা ঠিক মতন কাজ করছে না, মানে সে করতে চাইছে এক, রেজাল্ট হচ্ছে আর এক। সেই কারণে মারি আর একটা নতুন প্ল্যান করে। সেই মারপিটের আগে, জর্ডনের সাথে মারি যে ফাইটটা হবে তার আগে, কেট সাইফারের সাথে সাক্ষাৎ করবে এবং কোনোভাবে তার কনফেশন যদি সে বার করতে পারে যে সাইফারের কোনো সুপার পাওয়ার নেই, তাহলেই কাজ মিটে যাবে। সাইফারের সেই রুমে তারা গোপনে ক্যামেরা সেট করে রাখবে, জাস্ট তাদের এই কনফেশনটা প্রয়োজন। এই খবর যদি ইউনিভার্সিটিতে ছড়িয়ে যায় তো সাইফার, তার চাকরি গেল। তো সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে। এমা এবং তার নতুন বন্ধুরা অর্থাৎ হারপার এবং এলি, একই সাথে তাদের ভাই গ্রেগো রয়েছে, যারা হেল্প করে এমাকে সাইফারের সেই ঘরে একটা ছোট ক্যামেরা সেট করতে। এমা সাইজে ছোট হয়ে সেই পাইপলাইন ধরে চলে যায় তার সেই রুমে এবং একটা ক্যামেরা সময় মতন সেট করে। আর এবারও সেই সময়টা যখন মারিকে জর্ডানের সাথে ফাইট করতে হবে। তার আগেই কেট সাইফারের সাথে সাক্ষাৎ করে তাদের প্ল্যান মাফিক। তবে সে সাইফারকে কনভিন্স করতে পারে না। একই সাথে সাইফার যেন তাদের থেকে এক স্টেপ এগিয়ে রয়েছে। তার ঘরে যে ক্যামেরা তারা সেট করে রেখেছে, তারা কি প্ল্যান করেছে সব কিছুই যেন সে জানে। কেট তো তাকে কনফিডেন্টলি বলে যাচ্ছে যে তোমার মধ্যে কোনো সুপার পাওয়ার নেই, আমি সব জানি। তবে সাইফার তখন একটা কাণ্ড ঘটিয়ে দেখায়। সেই স্টেজে যেখানে মারির সাথে জর্ডনের ফাইট হচ্ছিল, সেখানে সে জর্ডনকে আচমকা কন্ট্রোল করে বসে, যেটা দেখে প্রত্যেকেই অবাক। অবশেষে মারি নিজের সেলফ ডিফেন্সে জর্ডনকে তুলে হাওয়ায় ভাসিয়ে দেয়। যাই হোক, সেখানে ফার্দার একটা অ্যাক্সিডেন্ট ঘটুক তার আগেই সাইফার জর্ডনের উপর দিয়ে নিজের কন্ট্রোলটা ছেড়ে দেয়, যার কারণে মারিও জর্ডনকে আর সেখানে কিছু বলে না। মোটমাট সাইফার তাদেরকে বুঝিয়ে দেয় যে তাকে যাতে হালকাভাবে কেউ না নেয়। তবে এটাও প্রশ্ন যে তার মধ্যে যদি সুপার পাওয়ার থাকে, তাহলে মারি সেটাকে সেন্স কেন করতে পারলো না? তারপরে আমরা ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সাইফারের ঘরে যে সেই চেম্বারটা রয়েছে, যেটার মধ্যে একজন বৃদ্ধ মানুষ রয়েছে, তাকে পরিষ্কার টরিষ্কার সে করছে, যত্ন নিচ্ছে। আর সেই মুহূর্তে সিস্টার সেজ সেখানে চলে আসে, যাকে আমরা দ্য বয় সিজনে দেখেছি। তার সাথে সাইফারের এক টাইপের রোম্যান্টিক রিলেশনশিপ আছে। এখন সিস্টার সেজ একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কেন সে এখানে কি করছে সেটা নয় আমরা পরে জানবো। অন্যদিকে মারি এবং জর্ডন তারা আলোচনা করছে যে কিভাবে সাইফার জর্ডনের উপরে কন্ট্রোল নিয়ে রেখেছিল। জর্ডন তো ভেবেই ছিল যে মারি হয়তো তাকে মেরেই দেবে। তবে ব্যাপার হচ্ছে যে তাদের এই কাজটার জন্য মাঝখান দিয়ে কেট নামক মেয়েটা ফেসে গিয়েছে, তাকে সেই জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে আলমাইরাতে। এখন তাদের দোষের শাস্তি তো আর সেই মেয়েটা পেতে পারে না, সেই কারণে তারা প্ল্যান করেছে যে গিয়ে তারা কেটকে বাঁচাবে। তো তারা অনেক প্ল্যান করে সেখানে তো গিয়ে পৌঁছায়। তবে সেখানে একটা ফাঁদ পাতা ছিল, যার কারণে তারাও সেখানে ধরা পড়ে যায়। কেট তো একদম শকড যে তার পাশেরই সেলে তার বন্ধুদের দেখতে পাচ্ছে মারি এবং বাকি লোকেরা, যদিও তারা জানে যে এই কেটকেই তো বাঁচাতে তারা এসেছিল এখানে। তবে সাইফার এবং সিস্টার সেজ তারা ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখছিল, যেন তারা সবকিছুই জানতো যে এরা তিনজন আসবে এখানে তাকে বাঁচাতে এবং সবকিছু। এখন দেখুন সাইফারের এত বুদ্ধি নেই, ডেফিনেটলি সিস্টার সেজ তাকে হেল্প করছে। এইটাই তো সিস্টার সেজের মেন পাওয়ার, তার দুর্দান্ত বুদ্ধি।
যাই হোক, সেখানে তারপর সাইফার মারির সাথে সাক্ষাৎ করে এবং তার প্রশংসা করে তার পাওয়ারের, যে কিভাবে সে জর্ডনের সাথে লড়াই করার সময় তার নিজের পাওয়ারটা কন্ট্রোল করে রেখেছিল। এবার ব্যাপার হচ্ছে যে সেই জেলখানাতে শুধু তারা নয়, বরং আর একজনও রয়েছে যাকে মারি খুঁজছে, সেটা হচ্ছে মারির বোন অ্যানাবেথ। তাকেও সেখানে আটকে রাখা হয়েছে। এখন মারি এবং অ্যানাবেথ তারা দুজনেই ইজিলি সেখান থেকে বেরোতে পারে যদি সে সাইফারকে হেল্প করে, মানে হেল্প বলতে সাইফার যা যা বলবে সেগুলোই তাকে শুনতে হবে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই, যার মাথাটা তো অলমোস্ট খারাপ হয়ে গেছিল। সে পালিয়ে চলে যায় নিজের বাড়িতে ছিল তার পিতামাতা, যারা স্যামকে দেখে একটু শকড হয়ে যায়, যদিও তার পিতা খুবই হ্যাপি স্যামকে দেখে। তবে স্যাম সবকিছুর জন্য তার পিতামাতাকে দোষী করে, কারণ তার যেই মাথার সমস্যাটা, সে যেরকম পাগলা হয়ে যায়, সেগুলোর জন্য সে মনে করে তার শরীরে সেই কম্পাউন্ড ভি পুশ করা হয়েছিল সেটার কারণেই হয়েছে। যদিও অবশেষে তাদের মধ্যে এই ঝামেলাটা মিটে যায়। তার মা সত্য কথাটা জানায় যে স্যামের যে আঙ্কেল ছিল তারও একই সমস্যা ছিল, এরকম হ্যালুজিনেট করার সমস্যা, এবং সেটার থেকেই স্যাম এই রোগটা পেয়েছে। মানে এটা জেনেটিক্যালি, সেই কম্পাউন্ড ভির কারণে তার মধ্যে যে রোগটা এসেছে সেটা না। আর এটা শুনতে পেয়ে স্যাম অনেকটা রিল্যাক্সড ফিল হয়। সে এতদিন ধরে নিজের রোগের জন্য নিজের পিতামাতাকে দোষী মনে করছিল, তবে সে ফাইনালি রিয়েলাইজ করে তারা দোষী না, সে তার পরিবার থেকেই এই রোগটা পেয়েছে। এটা জানতে পেরে একটু রিল্যাক্সড হয় সে। অন্যদিকে সেই আলমায়রা, সেই জেলখানা থেকে কেট কোনোভাবে বেরিয়ে যায়, মানে তার এবড়ো খেবড়ো পাওয়ার ইউজ করে গার্ডসদের হত্যা করে নিজে বেরিয়ে যায় এবং বাকি বন্ধুদেরও সেখান থেকে বার করিয়ে নেয়। তবে মারি তো সেখান থেকে পালাবে না যতক্ষণে সে তার বোনকে বাঁচায়, অর্থাৎ অ্যানাবেথকে। তবে অ্যানাবেথের সেলে যখন তারা প্রবেশ করে দেখে যে অ্যানাবেথ মারা গিয়েছে, তার গলাটা কেউ চিড়ে দিয়েছে। আর তখনই মারি একটা অদ্ভুত কাজ করে যেটা সবাইকে শকড করে দেয়। মারি তার পাওয়ারটা ইউজ করে অ্যানাবেথকে পুনর্জীবিত করে দেয়। যাই হোক, তারা এবার এখান থেকে বেরোবে কি করে, চারিদিকে গার্ড। তবে সময় মতন স্যাম সেখানে চলে আসে। এমা বহু আগেই স্যামের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিল এখানে এসে তাদেরকে বাঁচানোর জন্য, তো তার হেল্প নিয়েই তারা সেখান থেকে বেরিয়ে যায়। যদিও মারির যে বোন রয়েছে অ্যানাবেথ, তার মধ্যেও পাওয়ার রয়েছে, সে সম্ভবত ফিউচার দেখতে পারে। মানে তারা যখন সেখান থেকে পালাচ্ছিল, তাদের কোন দিকে যেতে হবে সবকিছু সে আগের থেকে দেখে নিচ্ছিল। যাই হোক, মারি এবং তার বন্ধুরা তো পালিয়ে গেছে, যে খবরটা সাইফারকে আরো উগ্র করে দেয়। সে প্রচন্ড রেগে গেছে এবং সেই যে বৃদ্ধ মানুষটা যাকে সে যত্ন নিচ্ছিল তাকে সজোরে আঘাত করা সে শুরু করে। অন্যদিকে মারি এবং তার বন্ধুরা তারা একটা পুরনো পরিত্যক্ত লাইব্রেরিতে প্রবেশ করে, যেটা বন্ধ হয়ে গেছে। জর্ডনের সাথে মারির একটা সম্পর্ক ছিল, আমরা যেমনটা জানি, সেই ব্যাপারে তারা এখানে আলোচনা করছে, যে বিষয়ে আমি আর এই ভিডিওতে তেমন কিছু ডিসকাস করছি না, খুব একটা ইম্পর্টেন্ট কিছুই না। অন্যদিকে মারি তার বোনের সাথে কথা বলে, অবশ্যই তার বোন যেমনটা তাকে পছন্দ করতো না আমরা জানি, কারণ প্রথমত সে মনে করে মারির কারণেই তাদের পিতামাতা মারা গিয়েছে, আর দ্বিতীয়ত যেহেতু তারা অনাথ হয়ে গেছিল, যার কারণেই অ্যানাবেথ যেখানে বসবাস করতো, অর্থাৎ সেই প্যাম, সে নাকি ভালো মানুষ ছিল না। তো তার যত কষ্ট যন্ত্রণার সবকিছুর জন্য সে মারিকেই দায়ী করে। অন্যদিকে সাইফার পোলারিটির সাথে সাক্ষাৎ করে। পোলারিটি তো অসুস্থ, কারণ সে যতবার তার পাওয়ার ইউজ করছে তত সে অসুস্থ হয়ে পড়ছে। মানে তার ছেলেরও যেমনটা সমস্যা ছিল, তবে এটার একটা চিকিৎসা আছে। যেহেতু সমস্যাটা ইন্টারনাল, তো সম্ভবত মারি মেরো সে ঠিক করে দিতে পারে। মানে আমরা তো দেখেছি মারি একটা অলমোস্ট মৃত মানুষকে জীবিত করে দিয়েছে। অন্যদিকে মারির সব বন্ধুরা তারা সেই লাইব্রেরির একটা পুরনো সিস্টেম থেকে তার বন্ধুদের অর্থাৎ হার্পার এবং অ্যালিকে মেসেজ করে সাহায্যের জন্য। সেই কারণে হার্পার পোলারিটির সাথে কন্ট্যাক্ট করে। তবে সেখানে তো সাইফার ছিল যে পোলারিটিকে কন্ট্রোল করে নেয় এবং মারির লোকেশনটা নিয়ে নেয়। আর কি সেই জন্তুর মতন দেখতে শক্তিশালী ভাইকারকে সেখানে সে পাঠিয়ে দেয়, যারা মারি এবং তার বন্ধুদের উপর আক্রমণ করে। তবে সময় মতো সেই ছোট্ট মেয়েটি জয়ী সেখানে চলে আসে, যে ভাইকারকে হত্যা করে দেয়। জয়ী একা আসেনি, তার সাথে এসেছে তার গ্র্যান্ডফাদার এডগার স্ট্যান। জয়ী হচ্ছে ভিক্টোরিয়া নিউম্যানের মেয়ে, যেমনটা আমরা দ্য বয়েজ সিজনে দেখেছিলাম। যাই হোক, এডগার স্ট্যান এই মানুষটা অবশ্যই বিনা কারণে কাউকে সাহায্য করবে না, নিশ্চয়ই তারও কোনো লাভ আছে এখানে। তো সে মারিকে সাহায্য করবে, লুকানোর একটা জায়গা দেবে। তবে মারি জানায় যে তার বন্ধুদেরও সেখানে থাকতে দিতে হবে। স্ট্যান রাজি হয়ে যায় এবং তাকে একটা ফোর্টিফাইড লোকেশনে নিয়ে যায়, মানে তার বন্ধুদের একটা আন্ডারগ্রাউন্ড বাংকার, যেটাকে হোমল্যান্ডারও তার এক্সট্রাভিশন দিয়ে দেখতে পারবে না এবং আক্রমণ করেও ভাঙতে পারবে না। যাই হোক, তারা সেই স্থানে গিয়ে পৌঁছায় যেখানে স্ট্যান এডগার তাদেরকে সেই প্রজেক্ট ওডেসার ব্যাপারে জানায়। সেটা হচ্ছে বেসিক্যালি কিছু গড টিয়ার সুপারহিরো তৈরি করার একটা প্রজেক্ট। মানে এমন কিছু সুপারহিরো তৈরি করার চেষ্টা চলছিল যাদের লিটারালি গড লেভেল পাওয়ার থাকবে, এবং এখানে বাচ্চাদের ছোটবেলায় না, বরং তাদের ডেলিভারিরও আগে তাদের শরীরে সেই কম্পাউন্ড ভি ইনজেক্ট করা হয়েছিল। অবশ্যই বহু ফেলিয়ার হয়েছে, সবাই সার্ভাইভ করতে পারেনি, তবে দুজন মাত্র সার্ভাইভ করেছিল। একটা হচ্ছে মারি এবং আর একটা হচ্ছে সেই 80-র দশকের হোমল্যান্ডার। আর এটা শুনতে পেয়ে সবাই শকড যে মারি কি তাহলে সেই হোমল্যান্ডার লেভেলের পাওয়ারফুল।
সো আশা করি বুঝতে পেরেছেন যে হোমল্যান্ডার কেন এতটা পাওয়ারফুল, কারণ যেখানে অন্যান্য সুপার হিরোদের আমরা দেখেছিলাম যে ছোটোবেলায় তাদের শরীরে মানে যখন সদ্যজাত থাকে বা একদম ছোট থাকে তখন তাদের শরীরে সেই কম্পাউন্ড ইনজেক্ট করা হয়, অন্যদিকে হোমল্যান্ডার কিন্তু মায়ের পেট থেকে বেরিয়েছিলই একদম চোখে লেজার মারতে মানে সে পেট চিড়ে বেরিয়েছিল। তো মারির মধ্যে ওরকম লেভেলের পাওয়ার আছে। এখন এটাও আশা করি বুঝে গেছেন যে হোমল্যান্ডারের সাথে এই স্ট্যান এডগারের শত্রুতা, তো অবভিয়াসলি স্ট্যান এডগার মারির সাহায্য চাইবে। তবে ব্যাপার হচ্ছে যে সেই প্রজেক্টটা সেটা শুরু করেছিল থমাস গুডলকিন। হয়তো সাইফার পরবর্তীকালে সেই থমাস গুডলকিনের পুরনো প্রজেক্টটাকে আবার নতুন করে শুরু করেছে তার সব রিসার্চগুলো নিয়ে। তবে সেই সাইফারের ঘরের মধ্যে একটা চেম্বারের মধ্যে একটা বয়স্ক লোককেও তারা দেখেছিল না। স্ট্যান এডগার মনে করে যে সম্ভবত সেটা থমাস গুডলকিন, কারণ সেই যে অতীতে সেই ল্যাবরেটরিতে যে আগুনটা লেগেছিল সেটাতে অনেকে মনে করে যে গুডলকিন মারা গিয়েছে, তবে তার বডি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, স্ট্যান এডগার ভেবেছিল সে মরিকে হেল্প করলে পরবর্তীকালে মরি তাকে হেল্প করবে যখন এডগার স্ট্যান সেই ভর্ট কোম্পানির কন্ট্রোলটা ফিরে পাবে। তবে এখন সে অন্য সুযোগ দেখছে। যাই হোক, সেদিন রাতেই মরি কিন্তু সেই বাঙ্কার থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে চলে যায় সাইফারের মুখোমুখি হওয়ার জন্য। তবে কেট তাকে ফলো করে। অন্যদিকে সাইফার যে পোলারিটিকে কন্ট্রোল করে রেখেছিল সে বলতে থাকে যে সে এই ইউনিভার্সিটির প্রায় 75% সুপার হিরোদেরই মেরে দেবে, কারণ সে চায় শুধু যারা স্ট্রং থাকবে তারাই যাতে সার্ভাইভ করে। অন্যদিকে অ্যানাবেথের ঘুম ভেঙেছে। সে একটা দুঃস্বপ্ন দেখেছে যে তার বোন অর্থাৎ মরি সে মারা গিয়েছে, সে তার নিজেরই রক্তে ডুবে রয়েছে। তবে ঘুম থেকে উঠে দেখে তো মরি নেই, সে তো বেরিয়ে পড়েছে সাইফারকে মারবে বলে। তার দুঃস্বপ্নটা সে তার বন্ধুদের বলে, তারাও বেরিয়ে পড়েছে মরিকে বাঁচাবে বলে। অন্যদিকে মরি এবং কেট তারা তো পৌঁছায়, তবে সাইফার সেখানে ছিল না। অন্যদিকে সেই যে চেম্বারটা ছিল সেটাও খালি ছিল, তবে পোলারিটিকে তারা সেখানে পায়। অন্যদিকে সাইফার নিজের ব্যর্থতায় চরম দুঃখিত যে সেই ইউনিভার্সিটির ট্রেনিং রুমে লুকিয়েছিল। চরম ব্যর্থতার কারণে সে নিজেকেই খতম করে দেওয়ার চেষ্টা করে, তবে যখন সিসিটিভিতে সে মরিকে দেখতে পায় সে তার প্ল্যানটা চেঞ্জ করে নেয়। অন্যদিকে পোলারিটির সময় কথা বলার দরুন আচমকা তার সেই সিজারটা ওঠে, যেমনটা দেখেছি তার একটা রোগ রয়েছে, তো সে আবারও সমস্যায় পড়ে। তবে মরি তার পাওয়ারটা ইউজ করে তাকে ফিক্স করে দেয়, তাকে ঠিক করে দেয়, যেটা দেখে পোলারিটি একদম শক যে রোগের তার চিকিৎসা ছিল না কোনো, সেটা তার ঠিক হয়ে গেছে। যাই হোক, এখন সাইফারকে খুঁজতে হবে এবং এই সার্চে কেট তাদের অনেক হেল্পে আসতে পারে। তবে কেট তো তার পাওয়ারটা ইউজ করতে পারছে না, তার একটা সমস্যা রয়েছে। অন্যদিকে মরি তার পাওয়ারটা ইউজ করে কেটকে ঠিকও করছে না, কারণ সে কেটকে বিশ্বাস করতে পারছে না। মানে সেই প্রথম সিজন থেকে সে যা গড়বড় করেছে তাকে বিশ্বাস করাটা কঠিন। যাই হোক, সাইফার তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে সেই ট্রেনিং রুমে আসতে বলে। অন্যদিকে মরির বন্ধুরাও চলে এসেছে, তার বোন অ্যানাবেথও সেখানে চলে এসেছে যে মরিকে সাবধান করার চেষ্টা করে, কারণ সে একটা দুঃস্বপ্ন দেখেছিল যে মরি মারা যাবে এবং এইটাই সম্ভবত সেই জায়গাটা। তবে মরি কারুর কথা শোনে না, সে তো সাইফারকে মারবেই। তো তখন পোলারিটি এবং বাকি লোকেরা চলে যায় সাইফারকে আটকানোর জন্য। ওই সুযোগে মরি যে সেই গুডলকিনের হার্টবিটটাকে সেন্স করতে পারছিল সেটাকে খোঁজ করতে করতে আর একটা রুমে গিয়ে পৌঁছায়। তো সাইফার তো সেখানে তার টেলিপ্যাথিক পাওয়ারটা ইউজ করে সবাইকে পোলারিটির এগেনস্টে করে দেয়। সেখানে একটা ফাইট হচ্ছে পোলারিটির সাথে সব বাচ্চাদের। অন্যদিকে মরি সেই বৃদ্ধ গুডলকিনকে খুঁজে পায় যে চরম ছটপট করছে। মরি তার কষ্টটা দেখতে পায় না এবং তার পাওয়ারটা ইউজ করে তাকে ঠিক করে দেয়। আর ব্যাস, এটাই তার সব থেকে বড় ভুল ছিল। গুডলকিন একদম চাঙ্গা হয়ে গেছে, এখন আর তার কারোর প্রয়োজন নেই, সাইফারেরও প্রয়োজন নেই। আমরা দেখতে পাই যে সাইফার এতক্ষণ বড় বড় কথা বলছিল, সে মাটিতে পড়ে ছটপট করছে এবং কান্নাকাটি করছে, ক্ষমা চাইছে। সে জানায় যে তার নাম সাইফার না, তার নাম হচ্ছে ডগ। সেই গুডলকিন তাকে এতদিন ইউজ করেছে। সেই বৃদ্ধ মানুষটা যে চেম্বারের মধ্যে ছিল, যে সাইফারকে ব্যবহার করে এতদিন তার রিসার্চ সব কাজগুলো চালিয়ে যাচ্ছিল। তবে এখন সে সম্পূর্ণ চাঙ্গা হয়ে গেছে, একদম বিন্দাস সেই রুম থেকে সে বাইরে বেরিয়ে যায়। মরি তার পাওয়ারটা ইউজ করার পর একটু অসুস্থ হয়ে পড়েছে, তার বন্ধুরা তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে গুডলকিন সেই ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। সে একটা সুপার হিরোকে দেখতে পায় যার পাওয়ারটা খুবই বাজে, মানে সে তার পাটাকে হাতে পরিণত করতে পারে, যে পাওয়ারটা গুডলকিন পছন্দ করতে পারে না, এবং তার টেলিকিনেটিক পাওয়ার দিয়ে সেই ছেলেটাকে ফোর্স করে নিজেকে হত্যা করে দেওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে যে তার একটা ফিলোসফি রয়েছে, সে মনে করে যে সুপার হিরো হবে এমন টাইপের যাকে সবাই পূজ্য করবে, মানে আইদার পাওয়ারফুল হোক নয়তো সুপার হিরোর প্রয়োজন নেই। মানে একটা কমজোর সুপার হিরো জাস্ট বদনাম, এই সোসাইটির একটা বোঝা, তার থেকে না থাকাই ভালো। সেই কারণেই সে সেই প্রজেক্ট ওডেসা শুরু করেছিল। তবে গুডলকিন তো একটা সাধারণ সায়েন্টিস্ট ছিল, সে এত পাওয়ার পেল কি করে, আর এত বছর ধরে বেঁচে আছে কি করে? সেই যে 1967-এর যে দুর্ঘটনা ঘটেছিল না, ল্যাবরেটরিতে আগুন লেগে গেছিল, তখন থমাস গুডলকিন নিজের শরীরে সেই এক্সপেরিমেন্টাল কম্পাউন্ড ভিটা পুশ করে, ঠিক সেই জিনিসটা যেটা সোলজার বয় এবং স্টর্মফ্রন্টের শরীরে পুশ করা হয়েছিল। আর যার কারণেই সে সার্ভাইভ করতে পেরেছে, আর যার কারণেই তার বয়স বাড়ে না সহজে, যেমনটা সোলজার বয় এবং স্টর্মফ্রন্টের।
অন্যদিকে গুডলকিন সে তো বহাল তো বিয়েতে রয়েছে, সিস্টার সেজের সাথে সে যে প্ল্যানটা করেছিল সেটা সফল হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে সিস্টার সেজ তাকে কেন হেল্প করছে, কারণ তারা দুজন মিলেই সেই ভট থেকে হোমল্যান্ডারের কন্ট্রোলটাকে সরাতে চাইছে। তবে গুডল কিন্তু অন্য প্ল্যান করে রেখেছে, যেমনটা দেখলাম যে শুধু শক্তিশালী সুপার হিরোরাই থাকবে, বাকি সব ছাড়গুলোকে বাদ দিতে হবে। তো সেই কারণে সব স্টুডেন্টদের সে এক জায়গায় হতে বলেছে কলেজে। অন্যদিকে পোলারিটি ডগকে নিয়ে যাচ্ছে, তাকে ডাক্তার দেখানো প্রয়োজন, কারণ এতদিন গুডলকিন তাকে কন্ট্রোল করে রেখেছিল। তো ভালোই তাদের মধ্যে গল্প আলোচনা করছিল, তারা তাদের ফ্যামিলি নিয়ে আলোচনা করছিল। সেই মুহূর্তে ব্ল্যাক নোয়ার সেখানে আক্রমণ করে, সেই আক্রমণে ডগ তো মারা যায় এবং ব্ল্যাক নোয়ার পোলারিটিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। অন্যদিকে আমাদের মারি সে তো নিজের মোরাল নিয়ে এখন প্রশ্ন করা শুরু করেছে, কারণ সবাই তাকে এখন হোমল্যান্ডারের সাথে তুলনা করছে। হোমল্যান্ডারকে তো কেউ পছন্দ করে না, মানে কেউ বলতে বহু মানুষ, কারণ সে কতটা ব্রুটাল, কতটা খারাপ, কতটা রেসিস্ট আমরা জানি। তবে তার বন্ধুরা তার ভুলটা তাকে বুঝিয়ে দেয়, সে যাতে নিজেকে দোষারোপ না করে, তার স্পিরিটটাকে আরো বাড়ানোর চেষ্টা করে। মারি তাতে অনেক খুশি হয় এবং সে ফাইনালি কেটকে হেল্প করে, তার যে মাথার যে ড্যামেজটা হয়েছিল সেটাকে সে ফিক করে দেয়। যাই হোক, গুডল কিন্তু সব ক্যাম্পাসে স্টুডেন্টদের একত্রিত হতে বলেছে। তবে মারি তো জানে যে গুডলকিন কি চায়, সে অনেককে আটকানোর চেষ্টা করে, তবে সবাইকে তো আর আটকানো সম্ভব না। তো সেখানে বহু ছেলে মেয়ে একত্রিত হয়েছে এবং গুডলকিন তার টেলিপ্যাথিক পাওয়ার ইউজ করে সব স্টুডেন্টদের একে অপরের এগেনস্টে করে দেয়। তারা প্রত্যেকে ফাইট করছে, যে লাস্টে থাকবে সেই পাওয়ারফুল। এবং তার এই পাগলামি দেখে সিস্টার সেজ সেও অবাক হয়ে যায়, কারণ এরকম প্ল্যান তো ছিল না। তবে গুডলকিন জানায় যে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, সে এখন একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করবে, হোমল্যান্ডার এবং সম্পূর্ণ ভটকেই সে ধ্বংস করে দেবে মারির সাহায্য নিয়ে। মানে মারিকে ইউজ করে সে নিজের রুল করবে, রাজ করবে গোটা দুনিয়ার উপরে। অন্যদিকে ব্ল্যাক নোয়ার তো পোলারিটিকে কিডন্যাপ করে এনেছিল, তবে সিস্টার সেজ সে পোলারিটিকে ছাড়িয়ে দেয়, কারণ যেহেতু গুডলকিনের মাথাটা খারাপ হয়ে গেছে, তাদের আগের প্ল্যান ওয়ান নেই, তো পোলারিটিকে আটকানোরও আর কোনো মানে নেই। অন্যদিকে আমাদের গল্পের সব হিরোরা একত্রিত হয়েছে গুডলকিনকে আটকানোর জন্য। তবে গুডলকিন তার পাওয়ারটা ইউজ করে সবাইকে উদ্যম পেটাচ্ছে, বিশেষ করে সে মারির উপরেও কন্ট্রোল নিয়েছে। তবে সময় মতন পোলারিটি সেখানে চলে আসে, যার ফলে গুডলকিন তার পাওয়ারের উপর ফোকাস করতে পারে না, সেই সুযোগে মারি তাকে হত্যা করে ফেলে। যাই হোক, বড় সমস্যা আপাতত তো মিটেছে, তবে অল্প সময়ের মধ্যেই ভট তার ক্লিনিং টিমকে এখানে পাঠাবে। খবরটা আরও জানাজানি হবে, তাই তাদের আর এখানে থাকলে চলবে না, পালাতে হবে। মারি এবং তার বন্ধুরা সেখান থেকে পালায়, তবে পোলারিটি সেখানে থেকে যায়, সে নিজে এখানে থেকে সব ম্যানেজ করবে। সবাইকে সে গুড বাই জানিয়ে দেয়। তবে অবশেষে স্টারলাইটের সাথে তাদের সাক্ষাৎ হয়। স্টারলাইট তাদেরকে খুঁজে বার করেছে। মারি এবং তার বন্ধুরা তারা তো যাচ্ছিল এডগার স্ট্যানের সেই বাংকারে, যেখানে তারা লুকিয়ে থাকবে। তবে স্টারলাইট এখন তাদেরকে হেল্প করবে, কারণ এরা প্রত্যেকেই হোমল্যান্ডারের এগেনস্টে এই লড়াইতে তাকে হেল্প করতে পারবে, তারা এখন রেবেল। তবে স্টারলাইট একা না, এই ট্রেনও এখন তাদের সাথে রয়েছে। সো বুঝেই গেছেন দ্য বয়েজ সিজন 5 একটা পিওর ব্যাঙ্গার হতে চলেছে। এতদিন হোমল্যান্ডারের লেভেলের কেউ ছিল না, তবে জেনভি সিরিজটার মাধ্যমে আমরা ফাইনালি একটা অ্যান্সার পেয়েছি যে কে এবার হোমল্যান্ডারকে আটকানোর মতন ক্ষমতা রাখবে। তো সিজন 5টা ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা আসলে অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই ছিল জেনভির সেকেন্ড সিজনের কমপ্লিট ভিডিও। আই হোপ আমি আপনাদের কমপ্লিট জিনিসটা বোঝাতে পেরেছি। আই হোপ আপনারা এনজয় করেছেন এই ভিডিওটা আরও বড় করা যেত, বাট আমি চেষ্টা করেছি যতটা ব্রিফলি এক্সপ্লেন করা যেতে পারে। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।